এদিকে 6 মাসের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। প্রস্তুত থাকতে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শেখ হাসিনার নির্দেশেই মুখ্যমন্ত্রী হল শুভেন্দু অধিকারী। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা দেশে ফিরবেন, নিশ্চিতভাবেই তিনি বাংলাদেশে ফিরবেন। কবে তিনি ফিরে যাবেন বাংলাদেশে? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসাতে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে এক চাঞ্চল্যকর দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ। শেখ হাসিনার পরামর্শে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। অলরেডি বিভিন্ন টেলিগ্রামের মধ্যে অডিও বার্তায় শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন। সো এখন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জাস্ট কোরবানিদের পরে সর্বদা মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করা বাকি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত হয়ে মাঠে নামার প্রস্তুতি অনেকদিন আগে থেকেই চলছে। শুধুমাত্র অফিসিয়ালি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনার বাকি। এখন অনেকেই আমাকে সবসময় প্রশ্ন করত যে ভাইয়া, কখন শেখ হাসিনা অফিসিয়ালি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামতে বলবে। আমি এই নিয়ে অসংখ্য ভিডিও করেছি এবং আপনারা আমাকে এই নিয়ে অসংখ্য প্রশ্ন করেছেন। এই প্রশ্নের এবং উত্তরের অবসান ঘটতে যাচ্ছে কোরবানিদের পরেই, কারণ কোরবানিদের পরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সর্বদা মাঠে থাকবে। অলরেডি বিভিন্ন টেলিগ্রামের মধ্যে অডিও বার্তায় শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন। সো এখন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জাস্ট কোরবানিদের পরে সর্বদা মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করা বাকি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আন্দোলন সংগ্রাম যদি বাংলাদেশ আওয়ামী লীগ করা শুরু করে দেয় রাজপথে নেমে, তাহলে তো অনেক বেশি গ্রেপ্তার, হয়রানি সকল কিছুই ঘটবে এবং আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ আছে, ছাত্রলীগও নিষিদ্ধ। তাহলে আওয়ামী লীগ মাঠে নেমে কি দাঁড়াতে পারবে? ভাই, এত কিছু চিন্তা করে, এত কিছু মাথায় নিয়ে আপনি সংগঠিত হতে পারবেন না, রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে পারবেন না। আওয়ামী লীগের কার্যক্রম যেটা নিষিদ্ধ আছে সেটা তুলে দিল, আওয়ামী লীগকে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরে আসতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে অনেক বড় রাজনৈতিক দল সেটা রাজপথে শক্তি সামর্থ্য দেখিয়ে আবার বুঝিয়ে দিতে হবে। সো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে বা নাই সেই বিষয়গুলো চিন্তা করে কোনো লাভ নাই। ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ আছে বা নাই সেটা চিন্তা করে কোনো লাভ নাই। দেখেন না, সারা বাংলাদেশের মধ্যে অগণিত কমিটি দেওয়া হচ্ছে, সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনানের পক্ষ থেকে। তারা কি এই সকল নিষিদ্ধ ব্যাপারগুলো মানছে না। সো যারা কমিটিতে নেতা হচ্ছে তারাও মানছে না। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগের নেতা হয়েছে এই বিগত কিছু মাসের মধ্যে। সো তারা সকল কিছু জেনেই নেতা হচ্ছে এবং সাদ্দাম এবং ইনান সকল কিছু জেনেই ছাত্রলীগের কমিটি দিচ্ছে। সো যারা এখনো হতাশাগ্রস্ত আছেন, যারা এখনো ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, রাজপথে যদি নামি তাহলে আমাদের কি হতে পারে, সো আপনারা এই সকল বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হলেও আপনাদের কিভাবে রাজপথে নামতে হতো সংগঠিত হয়ে, এবং নিষিদ্ধ হয়েছে। সো একই কথা, একইভাবে আপনাদের রাজপথে নামতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে এই সকল বিষয় অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, এখনো আবার বোঝানোর চেষ্টা করছি। আপনারা ঘন ঘন শুধু একই প্রশ্ন করেন, সেই কারণে আমার বারবার একই ভিডিও বিভিন্নভাবে করে বোঝানোর চেষ্টা থাকে। তাই আপনারা ধরে রাখতে পারেন, কোরবানের পরে বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে এবং আরো শক্তিশালীভাবে সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরছে। অলরেডি দফায় দফায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠক হচ্ছে এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রধান বিজেপির যিনি আছেন এখন পশ্চিমবঙ্গের, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, ওনাকেও কিন্তু শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ফোন আলাপও শেখ হাসিনার হয়েছে। সো
পশ্চিমবঙ্গ থেকেও আমরা একটা ভালো সাপোর্ট পাবো এবং ভারতের যে এখন সরকার আছে নরেন্দ্র মোদী সরকার, আমার পক্ষ থেকেও ভালো একটা সাপোর্ট আমরা পাবো কোরবানের পরে, যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নামবে। সো একটা ভালো বুস্ট পেয়ে যাব, মানসিক ভাবেও পাবো, কূটনীতিক ভাবেও কিন্তু আমরা একটা বুস্ট পাবো। এখন আমাদের উজ্জীবিত হওয়ার সময়, কোনোভাবে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকার সময় না। আপনাদের যদি কারোর সাথে এখনো গ্রুপিং থাকে, কারোর সাথে যদি এখনো কোনো মনোমালিন্য থাকে, সকল কিছু ঠিক করে ফেলেন, সকলের সাথে কথোপকথন করেন এবং যারা এখনো চুপচাপ হয়ে বসে আছে হতাশাগ্রস্ত হয়ে তাদেরকে উজ্জীবিত করেন। সকলকে কিন্তু একত্রিত হয়ে মাঠে নামতে হবে। মাথায় রাখবেন, অল্প সংখ্যক লোক জড়ো হয়ে হালকা হালকা ঝটিকা মিছিল করে, বিক্ষোভ মিছিল করে কোনো লাভ হবে না, শুধু গ্রেপ্তার হবেন। সকলে এবং সকল গ্রুপ একত্রিত হয়ে এট এ টাইম একসাথে যদি আপনারা বিক্ষোভ মিছিল করতে পারেন এবং অবস্থান জানান দিতে পারেন, 1-2 হাজার মানুষ একসাথে জড়ো হয়ে, তখনই আন্দোলন চাঙ্গা হবে, তখনই আমরা সফল হবো এবং আমাদের যে শক্তিমত্তা আছে আমরা তখনই দেখাতে সার্থক হব। এভাবে ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল বনে জঙ্গলে করে লাভ নাই। কিছু বিক্ষোভ মিছিল দেখেছি বনে জঙ্গল হচ্ছে, আবার কিছু বিক্ষোভ মিছিল দেখেছি মেইন রাজপথে হচ্ছে। যারা বনে জঙ্গলে বিক্ষোভ মিছিল করে তারা এগুলো লোক দেখানো বিক্ষোভ মিছিল করে এবং দলের ক্ষতি করছে এবং দলের কর্মীদেরও ক্ষতি করছে। হয়তোবা এই সকল বিক্ষোভ মিছিল দেখে অনেকেই হালকা চাঙ্গা হচ্ছে, কিন্তু চাঙ্গার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এগুলো দলের কোনো লাভ হচ্ছে না, নিজেদের লাভ ছাড়া। তাই সকলে গ্রুপিং বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সাথে কথা বলে সকলের কর্মী একত্রিত করে বিশাল বড় একটা বিক্ষোভ মিছিল দেন একদম শহরের প্রাণকেন্দ্রে এবং সারা বাংলাদেশকে জানান দিয়ে দেন যে আমরা আওয়ামী লীগ মাঠে আছি এবং মাঠে দখল করার জন্য আমরা আবার রাজপথে নামছি। সারা বাংলাদেশে আপনাদের দেখা দেখি প্রত্যেকটা জায়গায় এভাবে করে সকলে একত্রিত হয়ে, সকল গ্রুপিং বাদ দিয়ে সংগঠিত হয়ে সকলে এরকম বড় বড় বিক্ষোভ মিছিল দিবে এবং প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সো আমাদের এখন প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে প্রতিযোগিতার রাজনীতি করতে হবে। সকলে একত্রিত হয়ে, সকল জেলার সকল গ্রুপিং বাদ দিয়ে সকলে একই প্ল্যাটফর্মে এসে একসাথে বিক্ষোভ মিছিল করতে হবে রাজপথে এবং অবস্থান জানান দিতে হবে। হঠাৎ করে শেখ হাসিনার একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। তিনি তো নিয়মিত তার নেতাকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে যুক্ত হন। সেখান থেকে একটি অডিও শুনতে পেলাম, সম্ভবত একদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন। সেই বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়বো কাদেরকে, যারা অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে এই গত প্রায় 2 বছরে, তাদের উপরে। বেশ ভালো কথা। তিনি বলছেন যে 6 মাস অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সত্যিই তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন? বাস্তবতা কি তাই বলে? হতে পারে, অস্বাভাবিক কিছু না। রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আমরা নিশ্চিত করে কেউ জানি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ বা মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, যদিও তার এই অভিযোগগুলো নেহায়েতই মিথ্যা। এখন প্রিয় দর্শক, আপনারা বলতে পারেন যে যদি মিথ্যা হয়েই থাকে তাহলে এগুলো নিয়ে আলোচনার কি আছে? আলোচনার অবশ্যই আছে। তার এই বক্তব্যগুলো তাৎপর্যপূর্ণ। এই কারণে তাৎপর্যপূর্ণ, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনও কিসের উপরে ভর করে রাজনীতি করছে, তাদের কানেকশনগুলো কোথায় কোথায়, সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে। তিনি কি বলেছেন সেটুকু আগে একটু জানিয়ে রাখি আপনাদের। তিনি বলেছেন যে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। চিন্তা করে দেখেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে নির্বাচনে কারচুপি করা হয়েছে শুভেন্দুর পক্ষে। মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। মোটা দাগে এই হচ্ছে তার মন্তব্য। এখন যে কারণে বলছিলাম যে এদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনও পর্যন্ত কিসের উপর ভর করে তারা রাজনীতি করছে, অথবা তাদের রাজনৈতিক পুঁজিটা কী। আমরা জানি যে কর্নেল অলি আহমেদ সবশেষ বাংলাদেশে যে নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আগে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে তিনি নির্বাচন করেছেন এবং শোনা যায় যে বড় ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তিনি জামাতের জোটে যোগ দিয়েছিলেন। যাও, সেগুলো নিয়ে তো আলোচনা আছে। এখন তিনি যে বক্তব্য দিয়েছেন সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জানানোর মতন অনেক কিছু আছে, কিন্তু এই ধরনের বেসামাল কথাবার্তা কেন? শেখ হাসিনা এতটাই শক্তিশালী হয়ে আছেন ভারতে অবস্থান করে বা আশ্রয় নিয়ে যে ভারতের মতন দেশের একটি রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নির্ধারণ করে দেন শেখ হাসিনা, আর শেখ হাসিনা সেই পরামর্শ অনুযায়ী চলেন সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে অনেক কিছু মন্তব্য করা যায়। আমরা তো আর বিশেষ বেসামাল অবস্থায় থাকি না, অতএব মন্তব্য করার জায়গা থেকে নিজেকে সামনে রাখতে হচ্ছে। যাই হোক, ভারত বিরোধিতা ছাড়া এদেশে অধিকাংশ রাজনৈতিক দলের এখনও কোনো পুঁজি নেই। আমরা দেখেছি কথিত বিপ্লবী যারা রয়েছেন এনসিপির হয়ে, সাবেক ছাত্র সমন্বয়ক, তারা তো ডক্টর ইউনূস সরকারের সময় পুরো 1.5 বছর ভারতের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রাম করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে যা ইচ্ছে তারা তাই করেছে। তারা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে।
এবং তার একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছেন এই কর্নেল অলি আহমেদরা। দ্বিতীয় প্রশ্ন যদি এভাবে উত্থাপন করি যে মমতার জন্য দরদটা কেন উতলে উঠছে, তার মানে কি এই যে আমরা যে শুনি বা জানি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদেশের কথিত ইসলামপন্থী মৌলবাদী রাজনৈতিক বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বা দলের সঙ্গে একটা মারাত্মক কানেকশন ছিল, এদেশে মৌলবাদী শক্তির উত্থানের যে একটি ধারা বা একটা পর্যায়ে আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যোগসাজশ ছিল, এবং 24শে যে গণঅভ্যুত্থান সেটির পিছনেও মমতার এক ধরনের পার্টিসিপেশন ছিল। তার কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মৌলবাদী সংগঠনগুলো যেভাবে একেবারে জ্বালাও পোড়া আন্দোলন শুরু করেছিল শেখ হাসিনার সরকারের পতনের জন্য। বিজেপি মানে নরেন্দ্র মোদীর যে ভারতীয় জনতা পার্টি, সেই দলটির যে হিন্দুত্ববাদী মৌলবাদী রাজনীতি সেটিকে নিশ্চয়ই আমরা সমর্থন করি না, কিন্তু তারা সেসব বিষয় কিছু না বলে মমতার পক্ষে দাঁড়াচ্ছেন। রহস্যটি আসলে কোথায়? এবং বিজেপি সম্পর্কে একটি কথা না বললেই নয় যে আমরা জানি যে বিজেপি হিন্দুত্ব মৌলবাদী সংগঠন, কিন্তু তারা তো ভারতের জাতীয়তাবাদে বিশ্বাসী। এদেশে যে মৌলবাদী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে ইসলামপন্থী, তারা কি বাঙালি জাতীয়তাবাদী বা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী? তারা তো ৭১কেই স্বীকার করে না। এবং কর্নেল অলি আহমেদরা এই দেশকে জন্ম দিলেও পরবর্তীতে তারা তাদের আদর্শ ধরে রাখতে পারেননি বিশেষ সুবিধাবাদী তার জায়গা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে তিস্তার পানি চুক্তি প্রায় ১.৫ যুগ ধরে আটকে রাখলেন, সে বিষয়ে তো কর্নেল অলিরা কখনো মুখ খোলেননি, কথা বলেননি। পাকিস্তান ইস্যুতে কি এই কর্নেল অলি আহমেদরা বা এনসিপি কিংবা জামাত ট্রু শব্দটি করেছে? গত ১.৫ বছরে মানে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা যে একের পর এক বাংলাদেশে এসেছেন, কোথায় কোথায় গোপন বৈঠক করেছেন, আঘাত করেছেন, পাকিস্তানি জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যেসব কথিত রাজনৈতিক দলের নেতাদের যোগাযোগ বা সম্পৃক্ততা, তারা যে বাংলাদেশে এসেছেন, আমাদের স্পর্শকাতর বেশ কিছু বাহিনীতে তারা যোগাযোগ বৃদ্ধি করেছেন, সেসব বিষয়ে ট্রু শব্দটি করেছেন? করেননি। এই যে জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত অনেকে জেল থেকে বেরিয়ে এলেন, জামিন পেলেন, তাদের বিষয়ে কোনো কথা বলেছেন? বলেননি। এই যে মার্কিন চুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সারা দেশে, তা নিয়ে এনসিপি, জামাত বা কর্নেল অলিদের মতন দলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? বলা তো হয়নি। তাদের একমাত্র পুঁজি হচ্ছে ভারতের বিরোধিতা। এগুলো মানুষ আর খায় না। এমনকি সাম্প্রতিক সময়ে যে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, মানবিক দুর্যোগ, হামে আক্রান্ত হয়ে সরকারি হিসাব মতে 400-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে সহস্রাধিক মৃত্যু হয়েছে এর মধ্যে, সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের প্রতি সামান্যতম প্রশ্ন উত্থাপন করেছেন? করেননি তো। এই হচ্ছে কর্নেল অলি বা তাদের জোটসঙ্গী জামাত বা এনসিপি, এদের রাজনীতি। এর সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, যদিও কর্নেল অলি বিষয় নয়, বরং শেখ হাসিনা প্রসঙ্গ। হঠাৎ করে শেখ হাসিনার একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। তিনি তো নিয়মিত তার নেতাকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে যুক্ত হন। সেখান থেকে একটি অডিও শুনতে পেলাম, সম্ভবত একদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন। সেই বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে মানে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়বো কাদেরকে? যারা অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে এই গত প্রায় 2 বছরে, তাদের উপরে। বেশ ভালো কথা। তিনি বলছেন যে 6 মাস অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সত্যিই তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন? বাস্তবতা কি তাই বলে? হতে পারে, অস্বাভাবিক কিছু না। রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আমরা নিশ্চিত করে কেউ জানি না। কিন্তু যদি সত্যি এটি কথা হয়ে থাকে, তাহলে কি জন্য তৃণমূলের নেতাকর্মীদের মন চাঙ্গা করতে তিনি এই ধরনের মন্তব্য করতেই পারেন, কিছুটা কৌশল অবলম্বন করতেই পারেন। কিন্তু কথা হচ্ছে, এতে কজন নেতাকর্মীর মন চাঙ্গা হয় আমরা জানি না। তবে এটুকু বুঝি, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ঝুঁকি নিয়েও গত 1.5 বছরে ছোটোখাটো করে হলেও বিক্ষিপ্ত মিছিল তারা করেছে, বিক্ষিপ্ত কর্মসূচি তারা পালন করেছে। মাঝখান থেকে কী হয়েছে? শত শত হাজার হাজার নেতাকর্মী কারাগারে গেছেন, কিন্তু কারাগারে যাওয়ার পর কী হয়েছে? তাদের খোঁজ খবর কেউ নেননি। যদি নেতাকর্মীদের মন চাঙ্গা করতে হয়, তাদের যে মামলা মোকদ্দমা, তাদের সেই বিষয়গুলো খোঁজ খবর নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাতে গোনা 2-4 জন ছাড়া কেউ খোঁজ খবর নেন না। লাখ লাখ টাকা দিয়ে জামিন করাতে হচ্ছে, ভিটে মাটি বিক্রি করে অনেকে জামিনের চেষ্টা করছেন, তারপরে অনেকে এখনও কারাগারে রয়েছেন। এসব মিষ্টি কথাই নেতাকর্মীদের মনে মানে চিরা ভেজবে না। আরও ভয়ঙ্কর যেটি, যে শেখ পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, হাইব্রিড নেতা কর্মীর সৃষ্টি করেছে, বিভিন্ন দল থেকে যোগ দিয়েছে লেনদেনের মাধ্যমে, এবং
অঢেল পরিমাণ সম্পদ দেশের বাইরে পাচার করেছেন, তারা বহাল তবিয়াতে আছেন। তারা তো সুখে শান্তিতে মোটামুটি আছেনই, কিন্তু নেতাকর্মীরা যত যা ঝুঁকি ঝামেলা, জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু করছেন, তাদের খোঁজখবর কেউ তো নিচ্ছে না, বরং সেই বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কাউকে কাউকে দেশের বিভিন্ন স্থানে আবার দলের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। নেতাকর্মীরা হতাশ, যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আবার তাদেরকেই নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। এসব মানুষদের কারণেই তো এই যে এখন যারা জীবনের ঝুঁকি নিচ্ছেন, তারাই তো বঞ্চিত ছিলেন 17 বছর বা 16.5 বছর। টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়ব, কিংবা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয় হয় কিনা সেদিকে খেয়াল রাখো, অথবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এ ধরনের মন্তব্যে আমার মনে হয় নেতাকর্মীদের মনে এক ধরনের উন্নাসিকতা তৈরি হচ্ছে। যদি তাদের মন সত্যি সত্যি চাঙ্গা করতে হয়, তাহলে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে এবং এটি শেখ হাসিনাকেই করতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।